महतीय हरि प्रांगणे उपस्थित আমার সজ্জনমণ্ডলী কৃষ্ণ অনুরাগ অনুরাগিনী মহানুভব আমার কৃষ্ণ চরণের একনিষ্ঠ ভক্ত প্রাণ ভক্তিমতী এবং ভক্তমণ্ডলী সখী চরণে আমার নতশিরে দণ্ডবত। সকাল থেকে এসেছেন আপনারা তার প্রেম কথা একটু আগে শুনলেন, এখনো শুনবে রাত্রে রাস। আমাদের এখনকার লীলা, লীলা বলা ভুল হবে, এখনকার কোনো লীলা নয়, আমাদের এখনকার বিশেষ আলোচনা, বিশেষ আলোচনা শ্রীকৃষ্ণের উপমাধুর্য। আমি আগে থেকে বলে নিই, একটা বিরাট তত্ত্ব, একটা বিরাট পুরুষকে কখনোই সামান্য বদলে বিশ্লেষণ করে বোঝানো যায় না। মায়েরা যদি বলো প্রেমানন্দ তুমি তাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি অক্ষম, সেটা আমি স্বীকার করিনি। আমি শুধু এটুকু বলবো, আসল বিশ্লেষণ নয়, আমরা বিশ্বাসের দ্বারা তাকে বোঝার চেষ্টা করব। কোনো বিশ্লেষণ নয়, শুধু বিশ্বাসের জায়গাটা শক্ত করে আমরা তাকে জানার চেষ্টা করব। আর গলাটা একটু গন্ডগোল করছে, সকাল থেকে দুদিন ধরে জ্বর, তবু আপনাদের সামনে আসার জন্য হৃদয় বড় গরিব হয়, এই জন্যই চলে আসা। ভুল ত্রুটি হলে, ছন্দ পতন হলে আমাকে ক্ষমা করবেন। আমি জানি যে ভগবান আপনাদের সুন্দর দুখানা কর্ম দিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ দেব না। গতকাল যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, গলাটি ভালো ছিল না, বড় গণ্ডগোল ছিল, তবু আপনাদের ভগবানের প্রদত্ত যে শ্রবণীয় কর্মযুগল পেয়েছেন, আমার এই ছন্দ পতন সুর কাটা কীর্তন সুমধুর করে আপনাদের কর্মদ্বার আপনাদের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। এই জন্য বিশেষ করে ভগবান প্রদত্ত আপনাদের কর্মমণ্ডলকে আমার অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন, এই প্রার্থনা জানিয়ে শুরু হচ্ছে আমাদের এখনকার আলোচনা শ্রীকৃষ্ণের উপমাধুর্য। কিছু বলবেন না? আচ্ছা বলুন। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, চেষ্টা করবো। বেশ দয়া করে উঠে উঠে আমার ধন্যবাদ, দয়া করে উঠে একটু ধন্যবাদ। মরুমেলা লাগিল ও ও হে আমি কাটা আরে কাটা আরে কাটা কানেছ আয়া
ভাগে লাগিয়াছে লাগিয়াছে পারা আজকে সহচরীদের সঙ্গে ঝগড়া লেগেছে বেলি অবসানকাল ভাইরা
নবদ্বীপের সাক্ষাৎ ভাবময়ী মূর্তি কৃষ্ণচরণের বদান্য এক নায়িকা শিরোমণি। ইতিহাসের পাতায় আমরা বীর বীরাঙ্গনা অনেক রমণীর কথা শুনেছি, কিন্তু বিষ্ণুপ্রিয়ার মতো এমন অভিনব নারী বিরল। আজকে আমরা বৈষ্ণব জগৎ তার কথা ভুলে যাচ্ছি। না না না, এটা তো ঠিক নয়। বাঙালি মনে রেখো, নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার মতো নারী মূর্তি না থাকলে গৌরীয় বৈষ্ণব জগৎ কোথায় হারিয়ে যেত। সন্ন্যাসের পর গৌরাঙ্গ চলে গেলেন নবদ্বীপ ছেড়ে। নবদ্বীপের হরির বাসরের দায়িত্ব রইল নিত্যানন্দের উপরে। কিছুদিন পর নিত্যানন্দ প্রভু চলে গেলেন খণ্ডতে। সারা নবদ্বীপ হারিয়ে গেল এক কালো অন্ধকার জগতে। রইল শুধু জগাই মাধাই, বন্ধ হলো কৃষ্ণ কীর্তন। সারা নবদ্বীপ থমথমে। দেখতে পাচ্ছ মায়েরা, যে নবদ্বীপে এমন শনিবার মঙ্গলবার নেই যে কালী পুজো হয় না। তন্ত্র সাধনার পীঠভূমি, সত্য বৈষ্ণবের লেশমাত্র ছিল না নবদ্বীপে। সেই নবদ্বীপের মাটিতে বৈষ্ণব ধর্মের বীজ রোপণ করা চাকরিদারি কথা ছিল না। প্রভু নিত্যানন্দ জানতে পেরেছিলেন যে নবদ্বীপের মাটিতে যদি একবার জগাই মাধাইকে তিলক লাগাতে পারি আর কণ্ঠীর মালা পরাতে পারি, সারা নবদ্বীপে হরিনাম প্রচার করতে আর বেশি সময় লাগবে না। জগাই মাধাই উদ্ধার হলো। নবদ্বীপের মাটিতে বৈষ্ণব তন্ত্র সাধনা, বৈষ্ণব পূর্ণতা এক বীজ বপন হলো। কিন্তু যিনি সংকীর্তন পিতা, যিনি জগৎকে আলো দেখিয়েছেন, যিনি জগৎকে পূর্ণ আহুতি দিয়ে নিজে আত্মসাৎ করেছেন, সেই মূর্তি কোথায়? হারিয়ে গেছে বাঙালির সেই প্রেমময় মূর্তি শ্রী চৈতন্য। বিষ্ণুপ্রিয়া তাকে নিজ হাতে বিদায় দিয়েছেন, কারণ প্রিয়াজি জানতেন এই গৌরাঙ্গ মূর্তিখানি শুধু একার আমার স্বামিত্বের অধিকার খাটিয়ে নিজের কাছে টেনে রাখার সম্পত্তি নয়। এই মূর্তি শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর পথপ্রদর্শক। এই মূর্তিকে নিজের আত্মসাৎ, নিজের স্বার্থের জন্য ব্যবহার করা চলবে না। তাই নিজের স্বামিত্বের অধিকারকে বিসর্জন দিয়ে বাংলা দরবারে পেশ করেছেন এক অপূর্ব প্রেমময় মূর্তি, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার ভক্তিমতী মায়েরা, সেই বিষ্ণুপ্রিয়া যে আজ সুরধনী তীরে বেরিয়ে অবসান কাল ঘাট। একটা কথা প্রত্যেকে জেনে রাখবেন, মেয়েরা যত ঘাটে যাবে ততই যন্ত্রণা ঘটবে। ঘাট ঘাট ঘাটে গেলেই তো যন্ত্রণা শেষ, আবার ঘাটে গেলেই যন্ত্রণা জড়িয়ে যায়। এদিকে শ্মশান, এদিকে গ্রাম। একজন দামি কম্বল গাড়ি দিয়ে এক সাধু বাবা বসে আছে রাস্তার মোড়ে। ভোরবেলা এক চোরে সেই সাধু বাবার গা থেকে কম্বলটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গ্রামের দিকে যাচ্ছে। চোর 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 তো চাদর নিয়ে কম্বল নিয়ে গ্রামে ছুটছে, আর সাধু বাবা শ্মশানের দিকে ছুটছে। এই জন্য পথচারী তারা চিৎকার করে বললেন, বাবা আপনি কি পাগল? চোর পালাচ্ছে গ্রামে আর আপনি ছুটছেন শ্মশানে। শ্মশানে গেলে ওকে পাবেন। সাধু একটা সুন্দর কথা বললো, আরে পাগলা, আমি পাগলা নয়, পাগলা তুমি। আমি জানি চোর আমার কম্বল নিয়ে গ্রামে ছুটছে, ও যেথায় যাক আমি শ্মশানে যাচ্ছি। আরে শ্মশানে গেলে ওকে পাবেন। ও যেখানেই যাক একদিন বাঁশের তোলা ওই কম্বল গাড়ি দিয়ে শ্মশানে উঠে আসতেই হবে। শ্মশানে ওকে আসতেই হবে। শ্মশানের সবগুলোকে উল্টে পাল্টে দাও। শ্মশান শ্মশান। প্রিয়াজি ঘাটে গিয়েছেন জলান্তে, আর গৌরাঙ্গ
প্রিয় পারি সম্পর্ক সঙ্গে করে সংকীর্তন যজ্ঞে লিপ্ত হয়ে দুটি বাহু তুলে নদীয়ার সুরধ্বনিতে কোন আলোকৃত করে কীর্তন করতে করতে যাচ্ছে। কেমন চলেছেন ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার গৌর নেচে যায়। ঢলিতে ঢলিতে বলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার প্রাণ চলে নয়নে হেরিলাম গৌরাঙ্গ স্বরূপ ঘরে দিতে পারি গৌরাঙ্গ স্বরূপ ঘরে দেখিয়া স্বরূপ মনে চাঁদ উঠেছে
দিনের বেলা চাঁদ উঠেছে আরে সুরধনির ফুল আলো করে দিনের বেলা বন্ধু চাঁদ উঠেছে গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি গগনেতে একটি চাঁদ সবাই আমরা জানি কিন্তু নদিয়াতে চাঁদের গাছ কে বসাবো আমি নদিয়াতে চাঁদের কে বসাবো ওরে গগনের চাঁদ যেমন চলে হেলে দুলে হরে কৃষ্ণ হরে বলে হরে কৃষ্ণ হরে চাঁদে কথা কি কথা বলে চাঁদ হরে কৃষ্ণ আমার হরি বলে জানি লক্ষ্মণপতি কথা বলে দেখো হরে কৃষ্ণ হরে আমার নেচে 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 যাও গগনের চাঁদ নাহি চলে নদিয়ার চাঁদ নেচে 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 যাও আমি কিসের দুর্লভ এমন কি দেখেছিস আমরা কত রূপের মানুষ দেখেছি আর তুই এমন কি দেখেছি জগতে কারোর সঙ্গে তুলনায় হয় না দুইজনে লেগেছে ঝগড়া আচ্ছা মায়েরা ঝগড়া হওয়া ভালো ঝগড়া খুব খারাপ জিনিস কিন্তু ঝগড়া কবির আসরে দুই কবি আরেক যদি ঝগড়া লাগে একজন গান্ধারী একজন কৃষ্ণ একজন কালী একজন কৃষ্ণ সেই ঝগড়ায় কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি বা জানতে পারি ঠিক কিনা দুই কবির ঝগড়া লাগা খুব ভালো সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিলের ঝগড়া লাগা খুব ভালো দুই মক্কেল আমার মক্কেল এত ভালো এটা করেনি সত্য ঘটনা বাইরে বেরিয়ে আসে কত আইনের ভাব আছে কি মায়েরা ঝগড়া ভালো কিন্তু সেটা কোর্টের উকিলের ঝগড়া ভালো আসলে দুই কবিয়ালের ঝগড়া ভালো কিন্তু সেই ঝগড়া ভালো না কোন ঝগড়া যায় যায় ঝগড়া এটা ভালো ভাই ভাই ঝগড়া ভালো প্রতিবেশী ঝগড়া ভালো বৌমায়ের ঝগড়া ভালো শাশুড়ি গুরুজন একটু বলেছে বৌমা ইউ গুরুজন বলতেই পারে ইউ বৌমা খেতে দিয়ে বলবে কিউ এটা ভালো
উকিলের ঝগড়া ভালো, কবিয়ালের ঝগড়া ভালো, অনেক কিছু তথ্য জানা যায়, কিন্তু বৌমা শাশুড়ি ভাই ভাই যা যা পাড়া প্রতিবেশী ঝগড়া আমি আনন্দিত হয়। আজকে ভয় পেও না, ঝগড়া হচ্ছে বলতে প্রেমানন্দ ঝগড়ার কথা বলছে, আজকে সত্যি ঝগড়া হবে। ওই পণ্ডিতের মেয়ে কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়া দুইজনে ঝগড়া লেগেছেন কাকে নিয়ে? আমাদের রসের গৌরাঙ্গকে নিয়ে। প্রিয়াকে বলছেন চাঁদের সঙ্গে তুলনা করলাম, কিন্তু চেয়ে দেখলাম চাঁদের আমাবস্যায় আছে, পূর্ণিমায় আছে, চাঁদের ক্ষয় আছে, লয় আছে, চাঁদের পক্ষ বিচার আছে। কিন্তু আমি যে চাঁদ দেখলাম সে চাঁদের ক্ষয় নাই, লয় নাই, আমাবস্যা পূর্ণিমা নাই, পক্ষ বিচার নাই, সপক্ষ পেলে সে চাঁদই উদয় হয়। ছোটবেলা মায়েরা চাঁদের আগে হাত পেতে বলে, ওরে চাঁদ মামা এসো দুধ ভাতে খাও, আমার সোনার কপালে টিপ দিয়ে যাও। কিন্তু মা যদি মাথা কোটে মরে গগনের চাঁদ নামবে না। কিন্তু কোন জননী কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে নয়নের জল ছেড়ে দিয়ে সে যদি আমার গৌর চাঁদের পানে হাত বাড়ায়, গৌর চাঁদের পানে হাত বাড়ায়, প্রিয়াজি বললেন কানে চোনা, তোরে কানে চোনা, আমার মন বলে আমার গৌর চাঁদ তার দয়া কাছে উদয় হবে, গৌর চাঁদ তার হৃদয় কাছে উদয় হবে। এই দুটো চাঁদের সঙ্গে কি আমার গৌর চাঁদের তুলনা হয়? যেদিন গৌর হরি নবদ্বীপে এলেন দিনটি ছিল কেমন হরির বিলাস। বৃন্দাবন চন্দ্র তার চৈতন্য মঙ্গলে বর্ণনা দিচ্ছেন সুন্দর ভাবে। শোনো, যেদিন গৌর আগমনী হলো সেদিন দিনটা ছিল চন্দ্রগ্রহণ। এদিকে রঙের বিলাস, সবাই প্রাকৃত রং খেলায় মত। ভগবান মনে মনে চিন্তা করলেন এ রং কতদিন থাকবে মানবের গায়ে। এবছর তো প্রত্যেকেই রং খেলা করেছেন, কোথায় রং কোথায় গেল? জীবনের রং বেশি দিন থাকে না, মাথার চুল পাকে, বয়স বাড়লে জীবনের রং সব কথায় হারিয়ে যায়। বাবরে রং, এ রং কাঁচা রং, এমন এক রং গায়ে লাগাও যে রং আমও পাকে, কাঁঠালও পাকে, কিন্তু রং একদিন হারায় যেদিন বেশি পেকে যায়। একদিন পাকতে হবে, একদিন বৃত্ত থেকে খসে পড়তেই হবে, এটাই নিয়ম সংসার। মায়েরা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাগুলো খুব মন দিয়ে অনুভব করবে। না 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 না, চাঁদের সঙ্গে কি আমার গৌরাঙ্গ চাঁদের তুলনা হয়? আমি সোনার সঙ্গে তুলনা করলাম, সোনার বড় সোনার গৌর নদিয়ার পথে যায়, অরূপ দেখিয়া নদিয়া নাগরীর বরজ পরিণতা। এখন সোনার ভরি কত করে? 80,000, 90,000। এমন 2-4 ভরি সোনার হার গলায় দিয়ে যদি তো অন্ধকারে যাও, হয় হাতটি যাবে, না হয় গলাটি যাবে। যাবে কিনা? প্রাকৃত সোনাকে আদর করলে তার মরণের ভয় আছে, কিন্তু আমার গৌর সোনাকে আদর করলে তার মরণের ভয় নাই। জন্ম হতে মৃত্যু অবধি আমরা সোনার গহনা অঙ্গে ধারণ করেছি, কিন্তু এই সোনার এমন কোন ক্ষমতা নেই আমার দেহখানা সোনা করতে পারবে। আর আমার গৌর সোনা এমন সোনা, তাকে অঙ্গে ধারণ করা তো দূরের কথা, এই জগতে গৌরাঙ্গ সোনার নাম কীর্তন করে কত ভক্ত তারা সোনার মানুষ হয়ে গেছে। ভক্তবতী মায়েরা, সারা সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয়?
আচ্ছা বলুন তো, সোনার প্রতি লোক মায়েদের হয় বেশি না বাবাদের? বলুন, সত্যি বলছেন না? মায়েদেরকে যত সোনা দেন না কেন কোনোদিন না করবেন না। আরো সোনা চাই, সোনা, কিন্তু মায়েরা তো প্রাকৃত সোনা। হাত কাঁপছে কেন না বলি? না 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 না, হাত কাঁপলে চলবে না। ওখানে দিলে পাশ করবে, ওখানে দিলেই সেবা, আমারই দেওয়া হবে, তাকেই দেওয়া হবে। আমি তো হরির বাসক ছাড়া নই। সোনার সঙ্গে তুলনা হবে না। আমি ফুলের সঙ্গে তুলনা করলাম, কিন্তু দেখলাম না সে ফুলের সঙ্গে তুলনা হবে না। আমি সংক্ষেপে ফুল চাঁদ আর সোনার সঙ্গে তুলনা করে একটু বিষ্ণুপ্রিয়ার কথাগুলো প্রাণ খুলে আজকে বলতে চাই। এমন একটা সুন্দর পরিবেশ সবসময় ভাগ্যে জুটবে না, এই জন্য প্রিয়াজিকে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা রাখতে চাই আপনাদের কাছে। বিষ্ণুপ্রিয়াজি বৈষ্ণব জগতের এমন একজন নায়িকা, যে নায়িকার ভুবন বলে আর তুলনা নেই মায়েরা। বিষ্ণুপ্রিয়া না থাকলে আমরা গৌরাঙ্গ পেতাম না। আচ্ছা নবদ্বীপে কেটে গেছে না? হাত তুলুন দেখি। আচ্ছা বিষ্ণুবন্ধন খুব ভালো, নবদ্বীপে গেছে। আচ্ছা বিষ্ণুপ্রিয়ার বাড়িতে কেটে গেছে না? হাত তুলুন। মাত্র কয়েকজন। বাঙালি ভুলে গেলে চলবে না, যার জন্য গৌরাঙ্গকে পেয়েছ আজকে তাকেই ভুলে যাচ্ছে। এটা চরিত্র হওয়া উচিত নয়। আমি চিৎকার করে বলবো, হরির বাসরে দাঁড়িয়ে সমস্ত বৈষ্ণব জগতের কাছে বুক ফুরিয়ে বলবো, ইতিহাসের পাতায় এমন একজন নারী বিরল বিষ্ণুপ্রিয়া, যে নিজের সবটুকু সত্তাকে ভক্তের দরবারে তুলে দিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া না থাকলে বৈষ্ণব জগৎ কোথায় হারিয়ে যেতে? নবদ্বীপে চৈতন্যদেব চলে গেলে নবদ্বীপের বৈষ্ণব সমাজের বাতি তিন তিন করে জ্বলছিল। আমরা মনে রাখি, অদ্বৈত কবে এলো কবে চলে গেল সবাই জানে, নিত্যানন্দ কবে এলো কবে গেল সবাই জানে, গৌরাঙ্গ কবে লীলায় এলেন কবে অন্তর্ধান এলেন সবাই জানে, কিন্তু বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে এসেছিলেন, কবে তিনি নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন এটা কেউ জানে? আর তিনি নবদ্বীপে কতদিন বেঁচেছিলেন? তিনি 96 বছর নবদ্বীপের মাটিতে ছিলেন। একবার ভেবে দেখুন, নবদ্বীপের কেউ জানতো না, নবদ্বীপের মানুষ কেউ তার খবর রাখেনি, কেউ তার খবর রাখেনি। সঙ্গে ছিলেন তার অভিন্ন হৃদয় প্রিয় সখী অমিতা আর কাঞ্চনা। একবার ভাববেন, প্রভু চলে গেছেন সারা নবদ্বীপ, অন্ধকার সচিমা চলে গেছেন, বাড়ির কাজের লোক ঈশানদা তিনিও দেহত্যাগ করেছেন, দামোদর পণ্ডিত লীলা চলে গিয়ে আর ফিরে এলেন না। এখন সঙ্গে রয়েছেন শুধু কাকার ছেলে গঙ্গাধর, অমিতা আর বিষ্ণু, আর রয়েছেন কাঞ্চনা, তারও বয়স হয়েছে। বিষ্ণুপ্রিয়াদের মাথার কেশ পাকতে শুরু করেছে, বার্ধক্যের ছায়া তাকে ঘিরে ধরেছে। তিনি নবদ্বীপের মাটিতে রয়েছেন আজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু সন্ন্যাসে চলে গেলে একদিন আপনারা জানবেন পানিহাটি থেকে আজও রাঘব ভবনের ঝালি বলে লীলা চলে যায়, আপনার জেনে থাকবেন। তো রথ শেষ হয়ে গেছে, রথ শেষ হবার পর রাঘব বললেন, প্রভু আমি নবদ্বীপে যাব, আমি বাংলার উদ্দেশ্যে যাত্রা করব। প্রভু বললেন, রাঘব আগামীকাল সকালে বাংলার উদ্দেশ্যে যাত্রা করার আগে তুমি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করবে। সকালবেলা রাঘব স্নান করে প্রভুর সঙ্গে দর্শন করতে গেলেন। প্রভু একখানা সাদা কোট পরিধান রাঘবের হাতে তুলে দিলেন, রাঘব এই সাদা কাপড়টা তুমি আমার মাকে দেবে। সেই সঙ্গে দিলেন একটা লাল পেরে কোট ছাপা শাড়ি। এটা কাকে দেবে? রাঘব হয়ে আর বলে দিলেন না। রাঘব কিন্তু বুদ্ধিমান ভক্ত, রাঘব বুঝে নিলেন এই ছাপা শাড়িটা মধুমাতা বিষ্ণুপ্রিয়ার জন্য দিয়েছেন। কিন্তু প্রভু নাম করে বলেন, রাঘব যাত্রা শুরু করলেন। 1.5 মাস পথ হেঁটে যখন নবদ্বীপের মাঠে দাঁড়ালেন, রাস্তার মোড়ে মোড়ে ঘষের আলোগুলো জ্বলতে শুরু করলো। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠেছে, শাকের ধ্বনি, উলুক ধ্বনি। রাঘব এসে
দাঁড়ালেন সচির আঙিনায়। মা, মা, রাঘবের কণ্ঠস্বর প্রভুর বড় চেনা। সচিমা রন্ধনশালা থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। রাঘব এসেছিস? আমার নিমাই কেমন আছে রাঘব? আমার নিমাই কেমন আছে? ভালো আছে না? এই নাও তোমার জন্য একটা সাদা পটল থান পাঠিয়েছে। প্রভু বলে দেননি, কিন্তু রাঘব বলে দিলেন, এই নাও মা, তোমার বৌমার জন্য এই সাদা কাপড়, তোমার জন্য আর ছাপা শাড়িখানা বধূমাতা বিষ্ণুপ্রিয়ার জন্য। সচিমা আনন্দে চিৎকার করে বললেন, প্রিয়া, ওরে পাগলি, কে বলেছে আমার নিমাই তোকে ভালোবাসে না? বেরিয়ে আয় ঘর থেকে। এই রে কত সুন্দর একটা শাড়ি তোর জন্য পাঠিয়েছে। শাড়ির প্রতি মেয়েদের একটু দুর্বলতা। আশেপাশের বাড়ি থেকে দু একজন নারী ছুটে এলো। সবাই দেখলো, মা, ওরে প্রিয়া, কত সুন্দর শাড়ি রে। প্রিয়াজি বেরিয়ে এলেন, চোখের জল ফেলতে ফেলতে গৌর, গৌর আর ভূষণ, তার কি আর শাড়ি লাগে? সবাই বললেন, প্রিয়া, শাড়িটা একটু গায়ে জড়া না? প্রিয়া প্রথমেই অরাজি হলেন, সবার বলাতে শাড়িটা গায়ে জড়িয়ে নিলেন। সবাই বললেন, বাহ, প্রিয়া তোকে বড় মানিয়েছে। কিন্তু কতক্ষণ আঙিনা থেকে সবাই যখন চলে গেল, প্রিয়াজি শাড়িটা খুলে ঘরের মধ্যে রেখে দিলেন। রাঘব সেই রাত্রি নবদ্বীপে রইলেন। যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়া রাঘবকে বললেন, রাঘব, আগামী বছর তো তুমি লীলাচলে যাবে, যাওয়ার আগে তুমি আমার সঙ্গে একটু দেখা করবে, কেমন? তাই হবে বধূমাতা। একদিন গভীর রাত্রে বিষ্ণুপ্রিয়া নিজের ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে মহাপ্রভুর কাছে পত্র লিখছেন। যে পত্রটা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাতে চাই। বহু কষ্ট করে, বহু সন্ধান করে পত্রটা, চিঠিটা আমি বার করেছি। মায়েরা, ভক্তমণ্ডলী, একবার মন দিয়ে চিঠিটা শুনবেন, দেখবেন ভেতরটা শান্ত হয়ে যাবে। গভীর রাত্রে প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুপ্রিয়া প্রভুর কাছে পত্র লিখছেন। প্রভু, তুমিও পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমি জানি আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার প্রিয়সী। কিন্তু প্রভু, স্বামী যদি ত্যাগের পথে যায়, পত্নীর কখনো ধর্ম নয় তার কাছে পত্র তুলন করা, এটা আমি ভালোভাবে জানি। কিন্তু তবু বাধ্য হয়ে আমি তোমার কাছে পত্র লিখলাম। তুমি আমার কথায় কষ্ট পেও না। এই পত্র লেখা শুধু তোমার মায়ের জন্য। প্রিয়াজি লিখছেন, আমার অপরাধ হলে তুমি আমাকে ক্ষমা করো প্রভু। যেদিন তুমি সন্ন্যাসে চলে গেলে, আমার বাড়ি তো বেশি দূর নয়, নবদ্বীপের উত্তম পশ্চিম কোণায় মালঞ্চ পাড়া। খবর পাওয়া মাত্রই সকালবেলা আমার বাবা ছুটে এলো, সনাতন মিশ্র, আমার মা মহামায়া ছুটে এলো। আমি হাও হাও করে কাঁদছিলাম। আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমার বাবা বললে, প্রিয়া, বাড়ি চল। যে স্বামী সংসার দেবে না, সন্তান দেবে না, সেখানে থেকে কি লাভ? আমি তোকে আবার বিয়ে দেব। আমি সেদিন বলেছিলাম, না বাবা, আমি আমার স্বামীর ঘর থেকে এক পা বাইরে যাব না। কারণ আমি জানি তুমি তোমার বৃদ্ধ মাতাকে আমার ভরসায় ফেলে চলে গেছো। বিষ্ণুপ্রিয়া লিখছেন, পিতা মরে চেয়েছিল বাড়ি লই বাড়ি, আমি কি তা যেতে পারি তোমার মাকে একা ছেড়ে? আমার বাবা আমাকে বাড়ি নিতে চাইল, কিন্তু তোমার বৃদ্ধ মাতার মুখ চেয়ে আমি সেদিন বাবার কথায় সাড়া দিতে পারিনি। প্রভু, যেদিন আমার ফুলসজ্জা, আমি জানি না বাংলার কোন নারী মেনে নিতে পারবে কিনা, যেদিন বাসর ঘরে ঢুকলাম, ঢুকতে যাওয়ার সময় আমার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে রক্তপাত হলো। সেদিন ভেবেছিলাম আমার জীবনে অমঙ্গল। সেদিন তুমি আমার মাথায় হাত রেখে বললে, প্রিয়া, আমি তোমার পাশে আছি, এগুলো কোনো ব্যাপার নয় প্রিয়া, তুমি চিন্তা করো না, তোমার বউ তো তোমার কাছে, চলো ভেতরে চলো। তুমি নিজ হাতে সেই রক্ত ধুইয়ে সেখানে আমাকে মলম লাগিয়ে দিয়েছিলে, আজও মনে হচ্ছে বউ। আমি সারা রাত প্রদীপ জ্বালিয়ে তোমার অপেক্ষা করেছিলাম। প্রত্যেকটা নারীর জীবনে সেদিন প্রিয়জনকে কাছে পাই,
তুমি আমাকে বাসর ঘরে দিয়ে সারা রাত বেশি বাস অঙ্গ নির্তন করেছিলে। আমি প্রদীপ জ্বালিয়ে তোমার অপেক্ষায় বসেছিলাম। ধীরে ধীরে প্রদীপ নিভে গেল, সবাই তার মনের মানুষকে পেল। অভাগিনী বিষ্ণুপ্রিয়া ফাঁকা ঘরে বালিশ বুকে দিয়ে চিৎকার করে কেঁদেছিল। কিন্তু প্রভু, সকালবেলা তুমি এলে ঘরে, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি সারা রাত্রি তুমি কোথায় ছিলে, কারণ আমি তোমাকে জানি তুমি হরির বাসরে কীর্তনে রত ছিলে। ভাবতে পারছেন, এমন একজন নারী চরিত্র বিষ্ণুপ্রিয়া। তারপরে লিখছেন, প্রভু সন্ন্যাসে যাওয়ার কালে তোমার গলার চাদর, গলার কইতা, চরণের নপুর এগুলো ফেলে দিয়েছিলেন। সেগুলো আমি পুটলি করে ঘরের চাল, মায়েরা চাল বোঝো, ঘরের চালে বেঁধে রেখেছি। সারাদিন বাইরে বাইরে কাজ করি, কষ্ট হয়ে গেল, কিন্তু ঘরে এসে যখন ওগুলো দেখি তোমার বিরহ যন্ত্রণা আমার বুকটা ফেটে যায়। বিয়ের সময় ভাবি এগুলো গঙ্গার জলে ভাসিয়ে দেব। এসব ভারত আমি কাহারে শুধাই, তোমার মাকে শুধাইলে পাছে যদি তোমার মা মরে যায়। এসব দুঃখের কথা আমি কার কাছে বলবো গো? আমি তো বলার জায়গা নেই। আমি যখন গঙ্গায় স্নান করতে যাই, পাড়ার মেয়ের আমাকে হেসে হেসে বলে, প্রিয়া যে সংসার দিল না, সন্তান দিল না, কেন সিঁদুর পরে আছিস? শীতের সিঁদুর মুছে ফেল, শাখা ভেঙে ফেল। এক সময় অভিমান করে মনে মনে ভাবি গঙ্গার মাটি দিয়ে শীতের সিঁদুর মুছে ফেলবো, হাতের কঙ্কন গঙ্গার ঘাটের পাথর দিয়ে ভেঙে ফেলবো, কিন্তু পারি না। তারপরে লিখছেন কি সাংঘাতিক কথা বাংলার এক নারী, হাতের কঙ্কন ভাঙিবারে হলো ভয়, পাছে যদি আমার গৌরাঙ্গের কোনো অমঙ্গল হয়। পাছে যদি আমার গৌরাঙ্গের কোনো অমঙ্গল হয়। বলতে পারো, রাম যেদিন বনে গিয়েছিল সীতাকে ফেলে যায়নি, সীতাকে সঙ্গে নিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, মাঝে মাঝে তার কাকার ছেলে দেবভাগের ছেলে উদ্ধব নিজের ভাইকে পাঠিয়ে দিয়ে বৃন্দাবনের খবর নিতেন। কিন্তু যেদিন তুমি আমায় ছেড়ে গেলে সেদিন একবারও জিজ্ঞাসা করেছো কারো কাছে যে তোমার অভাগী বিষ্ণুপ্রিয়া কেমন আছে? আমি জানি ফুল যদি বলে শুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মানা হতে পারবে না। ফুল যদি বলে শুয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মানা হতে পারবে না। ফুল
তোমাকে মালা হতে গেলে একটু তো সুইয়ের খোঁচা খেতে হবে বন্ধু। চোখের জলে বসে বসে পত্র লিখছে প্রিয়া। আচ্ছা প্রভু, তারপরে লিখছেন শ্রীবাস অঙ্গনে কীর্তনে পোহাইতে রাতি, বলতে পারো তোমার বিষ্ণু প্রিয়া কোনদিন করেছে আপত্তি। শুধু এক রাত্রি নয়, রাতের পর রাত, রাতের পর রাত তুমি আমাকে একা ফেলে শ্রীবাস অঙ্গনে কীর্তন করেছ, কিন্তু আমি কোনোদিন প্রতিবাদ করেছি, তোমাকে বলেছি যে আমাকে এইভাবে ঘরে রাখা যাবে না। শ্রীবাস অঙ্গনে কীর্তনে পোহাইতে রাতি, বলতে পারো তোমার বিষ্ণু প্রিয়া কোনোদিন করেছে আপত্তি। আমি কোনোদিন আপত্তি করিনি। নগর কীর্তনে নাচতে নাচতে ইট বালি কাকর বালির উপরে আছাড় খেয়ে পড়তে কৃষ্ণ বলে তোমার সোনার অঙ্গ ক্ষত বিক্ষত হতো। মায়েরা প্রিয়া তারপরে লিখছেন নগর কীর্তনে তোমার অঙ্গে লাগতো ব্যথা, বলতে পারো তোমার আভাগী কোনোদিন কহিয়াছে কথা। হয়তো জিজ্ঞাসা করি তোমার অঙ্গে কিসের আঘাত, কে দাগ দিয়েছে তোমার গায়ে সোনার অঙ্গে। আমি কোনোদিন প্রতিবাদ করিনি চলার পথে। যেদিন গয়াধাম থেকে পিতৃদেবের পিণ্ড দান করে ঈশ্বরের কাছ থেকে দীক্ষা নিয়ে প্রথম বাড়ি ঢুকে কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান হলে, সেদিন মা জননী বলেছিল, রে পাগলি তোর কপাল ভাঙলো, ওর মুখের কৃষ্ণ নাম বন্ধ কর। আমি সেদিন বলেছিলাম, মা কৃষ্ণ নাম করা তো কোনো অপরাধী নয়। একটা কথা বলবো প্রভু, তুমি জীবনে কৃষ্ণের কাছে গেলে তোমার এই অভাবে বিষ্ণু প্রিয়া ছিল বললো, শুধু তোমার চরণে আমার এই নিবেদন। জেনে শুনে রঘুনাথ তারপরে লিখছে, জেনে শুনে রঘুনাথ জানকী লইয়া সাপ, তবে তো করিল বনবাস। যেদিন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মধুপুরে গেলা, উদ্ধবেরও পাঠাইয়া সকল তত্ত্ব জানাইয়া রাখিলেন গোপিকার প্রাণ। কিন্তু তোমার প্রিয়া, তোমার প্রিয়া কি হবে? প্রিয়া যে কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়া পত্র লেখে কাঁদিয়া কাঁদিয়া গোবিন্দ দাস দেখে পিছে দাঁড়াইয়া। গোবিন্দ দাস
অঝরে কাঁপতে কাঁপতে প্রিয়াজির পত্রখানা হৃদয়ে লিখে ফেললেন যে প্রসাদ জগতে কৃষ্ণ অনুরাগে গৌর অনুরাগে ভক্তের হৃদয়কে গলিয়ে দেওয়ার জন্য প্রিয়াজি কাঁপতে কাঁপতে বলল তুমি আমার সঙ্গে প্রভু মিলে না না হে ও হে প্রাণ প্রভু হে আগে বলো 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 প্রভু তুমি আমার সঙ্গে কেন দিলে প্রভু আমি কি তোমার যোগ্য ছিলাম না তুমি আমার সঙ্গে দিলে প্রভু গো আমি কি আমি কি তোমার যোগ্য ছিলাম তুমি আমার সঙ্গে আমার সঙ্গে কেন নিলে না গো তবু আমি কি আমি কি তোমার যোগ্য ছিলাম না? তবে একটি কথা বলে রাখি এই দাসের কথা যেন তুমি ভুলো না গো। এই দাসীর কথা কথা যেন তুমি ভুলো না গো। আমার যে কুলে জানো যে খুলে জানে জানো হতো না কেন এই দাসের কথা জানো তুমি ভুলো দর্শিনী কথা দর্শিনী কথা জানা তুমি ভুলো না গো। আমি ভুলে তোমায় ভুলিতে পারি এই দাসের কথা যেন তুমি ভুলো প্রভু আমি ভুলিলে আমি ভুলিলে ভুলিতে
বলে যাওয়ার স্বভাব আছে। বলে আমি তুমি যাবা ভুলো না হে, আমি আমার ভুলে যাওয়া স্বভাব আছে। বলে আর তুমি যাবা তুমি কেন আমায় ভুলো না গো, ভুলে বছর নবদ্বীপে সারাদিন সংকীর্তন প্রভু গম্ভীরায় ক্রিয়াটি আমি খুব জোর গলায় বলতে পারি। চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করে দশম সংস্কার হয়ে তিনি যেমন কঠোর নিয়ম পালন করেছেন তার অধিক কঠোর নিয়ম পালন করেছেন ক্রিয়াটি নিজের ঘর থেকে সন্ন্যাস জীবন ব্রহ্মচর্য। বাবা যাই বাবা সারাদিন কীর্তন তিনি কখন স্নান করে কখন সেবা করে নবদ্বীপের কেউ জানতো না। নবদ্বীপ কেউ খবরও রাখেনি। মায়েরা প্রিয়াজি বেঁচে আছে না উঠে গেছে নবদ্বীপের কেউ জানতেন না, কেউ জানতেন না। সারাদিন নাম করা একটা করে চাল সরিয়ে রাখতেন। যতগুলো চাল হতো সেদ্ধ করে সেগুলোই প্রভুর ভোগ, আবার সবাইকে প্রসাদ দিয়ে নিজের গ্লাস গঙ্গা জল করতে পারবেন। তিনি কবে 96 বছর বয়স হতে চলল, মাথার চুলই সাদা, গালের চামড়া ঝুলে গেছে, লাঠি ধরে নিয়েছে হাতে, বার্ধক্য প্রিয়া শরীরে ভর করেছে। সেদিন গৌর পূর্ণিমা, সন্ধ্যাবেলা গৌরাঙ্গের অভিষেক হবে। দরজা খুলে প্রিয়াজি লাঠি ধরে বাইরে এলেন। গঙ্গাধর বললেন, দিদি কি বলছো? আরে পড়ে যাবে, আমাকে রাতে আমি তোমায় নিয়ে আসতাম। নবদ্বীপে হই হই পড়ে গেল। বিশ্বপ্রিয়া আজও আছেন নবদ্বীপে। নবদ্বীপের মানুষ কাতারে কাতারে মহাপ্রভুর বাড়িতে আসতে শুরু করলেন। গোপনে বার করলেন প্রিয়া যে সম্পত্তি নিয়ে এতদিন তিনি নবদ্বীপে বিদ্যানগরে থেকে রামকেলিতে আসার কালে যে খরম পাদুকা দিয়ে গিয়েছিলেন, সেই পাদুকা বুকে নিয়ে বেরিয়ে এলেন বিষ্ণুপ্রিয়া। গঙ্গাধরের হাতে দিয়ে বললেন, গঙ্গাধর এই হলো নবদ্বীপের সম্পদ, আমি তোমার হাতে দিয়ে গেলাম। আজও নবদ্বীপে মহাপ্রভুর নিজের পাদুকা বর্তমান রয়েছে, গেলে সবাই দেখে আসবেন। রূপ দিয়ে বাঁধানো মহাপ্রভুর বাড়িতে। গঙ্গাধর আমি তোমার হাতে তুলে দিলাম, এই সম্পত্তি তুমি রক্ষা করো। পরম্পরায় আজও রক্ষা চলছে মায়েরা। কাঞ্চনা ছুটতে ছুটতে এলেন। প্রিয়া বাইরে এলি কেন? কে তোকে বাইরে আসতে বলেছে? ভেতরে থাক, লোকজন ভিড় করছে। আজকে গৌর পূর্ণিমা, ওই পাগলি আজকে একটু বাইরে মনে হয়। আজকে তিনি আমার গৌর হরি এসেছিলেন, আজকে দিনটা প্রাণ ভরে তাকে দেখি। এই বলতে বলতে প্রিয়াদের মন্দিরে ঢুকে গেল। মায়েরা প্রিয়াদের মনের গান ভাবে গাইছেন, মনের আনন্দে গাইছেন। প্রাণ
হৃদিভূষণ হৃদয় বাহিরে নিরক্ষিত মনে মন মাথে হৃদিভূষণ হৃদয় হঠাৎ করে মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে গেল। মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে গেছে। সবাই শুনছে প্রিয়া গঙ্গাধর বলছে দিদি দরজা খোলো, দরজা খোলো, পড়ে যাবে, পড়ে যাবে। কাঞ্চনা বললেন প্রিয়া দরজা খোল, দেখা থাকিস না, পড়ে যাবি। দরজা বন্ধ হয়ে গেল। মিনিট 20 পরে দরজা খুলে গেল নিজের ইচ্ছায়। গঙ্গাধর ছুটতে ছুটতে মন্দিরে গল্প করে ঢুকলেন। দিদি তুমি কোথায়? দিদি দিদি তুমি কোথায়? দরজার পাশে কোনায় কোনায় তাকিয়ে দেখলেন কোথাও প্রিয়া নেই। এক সুগন্ধ গৌর অঙ্গগন্ধে সারা মন্দির মন করছে। পরে তাকিয়ে দেখলেন বিগ্রহের হাতে প্রিয়াজি অঙ্গে যে পরা শাড়িটা ছিল সেটা জড়িয়ে রয়েছে। প্রিয়াজির নাকের যে বেসরটা গৌরাঙ্গের নাকের উপরে নাসিকায় বেরোচ্ছে। সবাই বুঝতে পারলেন এই দারু ব্রহ্মের মধ্যে প্রিয়াজি বিলীন হয়ে গেছে। সে মূর্তি আজ নবদ্বীপের মাটিতে একবার গিয়ে প্রাণ ভরে দেখে আসবে যে দারুমূর্তি প্রভুর স্বপ্নাদেশে প্রথম নবদ্বীপের মাটিতে কাল্লাই গৌরাঙ্গ থাকতে মূর্তি তৈরি হয়েছিল গৌরীদাস পাটে। গৌরাঙ্গ সন্ন্যাসে যাওয়ার পর নবদ্বীপে যে নিম গাছের তলায় প্রভু এসেছিলেন সেই নিম গাছ দিয়ে প্রভুর আদেশে সচিমা বেঁচে থাকাকালীন সচিমা নিজেই সেই বিগ্রহকে অর্চনা করেছিলেন। প্রভু বলেছিলেন যাও প্রিয়া আমার সেই নিম গাছ দিয়ে দারু ব্রহ্ম বানিয়ে তুমি সেবা করতে থাকো। ওই বিগ্রহে আমি বর্তমান থাকবো। আমি থাকবো সেবা সঙ্গনে সচিমাতার ক্রন্দনে। ভুল হচ্ছে বলা। আমি থাকবো সেবা সঙ্গনে নিত্যানন্দের নর্তনে বিষ্ণুপ্রিয়ার ক্রন্দনে আর সচিমায়ের রন্ধনে। সচিমা কচু শাক মোচা গন্ধ বানিয়ে ডাক দিলে আসবো। আমার দাদা পাগলা নিতাই উদ্দণ্ড কীর্তন করলে সেখানে আমায় পাবে। শ্রীবাস অঙ্গনে গিয়ে ভাবে কীর্তন করলে আমায় পাবে। আর বিষ্ণুপ্রিয়া গৌর গৌর বলে ডাকে আমি সেদিন তার হৃদয়ে এসে দাঁড়াবো। মায়েরা ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা আজও কৃষ্ণপ্রিয়া আমাদের হৃদয়ের সঞ্জীবনী করতে। বাঙালির গৌরীয় বৈষ্ণব জগৎ সব ভুলে গেলে আমার বিশ্বপ্রিয়াকে ভুলে যেও না। আমার বিশ্বপ্রিয়া না থাকলে নবদ্বীপে কোনোদিন বৈষ্ণব মন্ডলী তৈরি হতো না। একমাত্র বিষ্ণুপ্রিয়ার করুণায় দিয়েছিল। এই সেই নবদ্বীপ, এই সেই নবদ্বীপ। প্রিয়াজি বলছেন ওই রূপ দেখবো না বলে আমি জলের মধ্যে ডুবে দিলাম। আমি জলের তরে ডুবি ওগো সেটা দেখি দেখি গোনা সেখানে দেখি গোনা ত্রিভুবন ময়া গোনা সব হলো ময়া।
বাসুদেব ঘোষ বলেন, প্রিয়া না, জলের মধ্যে গোড়া ছিল না, গোড়া ছিল তোমার নয়নে। তোমার নয়নমতি গৌরাঙ্গময় তো, তাই তুমি যেদিকে তাকাও তুমি তোমার গৌরাঙ্গকে দেখতে পাও। গোড়া জলে ছিল না, ছিল তোমার নয়ন। তোমার নয়নে গোড়া, শয়নে স্বপনে গোড়া বলে তোমার সর্বত্র গোড়াময়। তাই পদাবলী বললেন, কে হলো বলি গোড়ার আমিও কথা, ডুবিলে তরুণীর মননা জলে সদা, ওরে ডুবিলে তরুণীর মননা জলে সদা, তরুণীর মন ডুবেছে, ওই গোড়ার সবুজের মাঝে তরুণীর মন ডুবেছে। জগতের আচার্য বাসুদেব ঘোষ পদাবলী খানা রচনা করেছেন। এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষে কয় গোড়ায় অমর সোনার বরণ হিয়ার মাঝে যাবে, আমার হিয়ার মাঝে যারা ভিক্ষায় যাবেন চলে আসুন। বাবা উঠে যাওয়ার আগে একটা কথা বলে রাখবেন, আয় হো মহতীয় হরি প্রাঙ্গণ। জীবনে পুরাতন কতদিন খবর একটু নূতনের আমদানি করতে হয়। এই যে বাবা বাড়িতে যাওয়ার আগে দানের পর্বটা সেরে এসব করে বাড়ি যাও। যারা প্রসাদ পাননি একে একে প্রসাদ খেয়ে আসে, না না বাড়িতে যাও, বাড়ি যাও। আমার ভক্তেরা আসছে হরিবাসরে এই মহত্ব প্রাঙ্গণ আপনাদের করুণ সমর্পিত হৃদয় দিয়ে প্রত্যেক বছরের এই জায়গাটা সেজে ওঠে নব পরিকল্পিত বৃন্দাবন ধামে। আমার হরিবাসরের একনিষ্ঠ ভক্ত প্রাণ আপনার